কেউ কেউ বা কিছু গোষ্ঠী, বিশেষ করে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বা ভারতীয় কিছু সংখ্যক মিডিয়া বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে ইসলামী মৌলবাদের উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করেছে। এ ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা আমি জানি। কিছুটা দেখার তো সুযোগ হয়েছে। ভারতীয় প্রচার মাধ্যমের প্রচারগুলো সম্পর্কে কিছুটা জানি। এটা খুবই হাস্যকর একটা বক্তব্য, খুব হাস্যকর চিন্তা থেকে এই ধরনের বক্তব্য আসে। প্রথমত হচ্ছে ছাত্র জনতার যে অভ্যুত্থান যেটা হয়েছে এদেশে, এটার সঙ্গে মৌলবাদের কি সম্পর্ক, ইসলামী মৌলবাদের কি সম্পর্ক? এরা হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্র সমাজ, যারা মূলত আন্দোলনটা করছে। এদের সঙ্গে মাদ্রাসায় কিছু ছাত্র থাকতে পারে, কিছু ইসলামী চিন্তার ছাত্র থাকতে পারে, ছিল, এবং জনতার মধ্যেও তাই। সাধারণ মানুষ যারা এসছে তাদের মধ্যেও একটা চিন্তা থাকতে পারে, ইসলামী চিন্তা। কিন্তু মূল প্রবণতাটা কি? এটা তো সর্বজনীন একটা আন্দোলন, সমস্ত জাতির একটা আন্দোলন, যেখানে ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছিল, মুখ্য ভূমিকা তাদের, নেতৃত্ব তাদের। এই প্রথম পুরোপুরি ছাত্রদের নেতৃত্বে একটা গণ আন্দোলন হয়েছে, পুরোপুরি ছাত্রদের নেতৃত্বে। এখানে রাজনৈতিক কোনো নেতৃত্ব ছিল না, কাজ করেনি। সেই ছাত্রদের অংশ, মানে মূল ধারাটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় এবং সেই সঙ্গে বহু সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, তাদের ছাত্ররা, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় এগুলোর ছাত্রদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আন্দোলনে। তো এইটাকে যদি কেউ বলে, ছাত্র জনতার আন্দোলনকে যদি কেউ বলে যে এটা ইসলামী মৌলবাদী আন্দোলন, এর চেয়ে হাস্যকর বক্তব্য কি হতে পারে? আমি এমনও বক্তব্য দেখেছি যে প্রফেসর ইউনূস সরকার হচ্ছে তালেবানি সরকার। আমি নিজের চোখে পড়েছি এবং দেখেছি এই ধরনের বক্তব্য, শুনেওছি প্রথম দিকে। তারপর এই ধরনের বক্তব্য শোনার রুচি আমার হয় নাই। কারণ এটা হলো যে আওয়ামী লীগ সম্পর্কে ভারতের যারা অন্ধ, হ্যাঁ, আওয়ামী লীগ তো ভারত সরকারের খুবই নির্ভরযোগ্য তাবেদার একটা সরকার, যার দেশপ্রেমের ছিটেফোঁটাও ছিল না। এবং এই চরম সাম্প্রদায়িক শক্তিটাকে ভারত কি করে সেগুলার শক্তি হিসেবে মনে করে? কারণ ভারতের পারপাস সার্ভ করে এরা। এখানে ইসলামেরও নাম নেয়, এরা ধর্মনিরপেক্ষতারও কথা বলে, যখন যেটা দরকার, যখন যেটা দরকার। এই আওয়ামী লীগ সরকারকে আমার দ্বারা পরিচয়, আমার গড়ে তোলা যে প্রকাশন প্রতিষ্ঠান ছিল বদ্বীপ প্রকাশন, সেটাকে বন্ধ করেনি। আমার বই তো, প্রকাশিত বই তো নয়, তারা বললো ধর্মানুভূতিতে আঘাত করেছে, সেই অভিযোগে তারা বন্ধ করেছে। বইটার নাম হচ্ছে ইসলাম বিতর্ক। সেখানে বিভিন্ন দেশের ইংরেজি ভাষায় লেখা বিভিন্ন প্রবন্ধের অনুবাদ করেছিলাম। আমি চেয়েছিলাম যে একটা একাডেমিক আলোচনা হোক ইসলামের উপরে, এটা পাণ্ডিত্যপূর্ণ আলোচনা হোক। আমাদের সেই আলোচনা করা তো বিপজ্জনক, তারপর আমি করেছিলাম যে আলোচনাটা অন্তত আসুক। হ্যাঁ হ্যাঁ, এখানে ইসলামের সমালোচনামূলক লেখা তো ছিলই। আমি ইসলামের পক্ষে তো বহু বক্তব্য আছে, প্রচার দেশ তো সেই প্রচারে ভাসে। আমি একটা ভিন্ন ধর্মী বক্তব্য আনতে চেয়েছিলাম, আমারও লেখা না, বিভিন্ন দেশের পণ্ডিতদের লেখা ইংরেজি ভাষার বই, প্রবন্ধ, সেগুলোকে আমি বাংলা ভাষায় অনুবাদ করিয়ে প্রকাশ করেছিলাম। সেই বইয়ের জন্য আমাকে জেলে ঢুকিয়েছিল, আমার প্রকাশনকে বন্ধ করে দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। যত বই ছিল আমার, লক্ষ লক্ষ টাকার বই, সমস্ত বাজেপ্ত করে পুলিশ নিয়ে চলে গেছে। সব অফিস থেকে নিয়ে গেছে, বাংলা একাডেমির বই মেলা থেকে নিয়ে গেছে, এবং
আমার বাসা থেকে, যেখানে আমি মানে বইপত্র যা রেখেছিলাম, আমার ব্যক্তিগত বই সহ সব বই লুট করে নিয়ে চলে গেছে। এমন বই নেওয়ার সুবিধার জন্য আমার বাক্স সেগুলোকে মানে খালি করে ওর মধ্যে ঢুকে নিয়ে চলে গেছে পুলিশ। এই আমলি সরকার আমি করব, সেকুলার বলবো, আর তার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তারা হলো ইসলামী মৌলবাদী। এইটা মানতে হবে আমাকে। এত হাস্যকর বক্তব্য পশ্চিমবঙ্গ থেকে আসে কি করে, বা ভারত থেকে আসে কি করে, এটা ভাবলে আমার খুব অবাক লাগে। এক সময় এই কলকাতা আমাদের কত শ্রদ্ধার জায়গা ছিল। আমার নিজের কথা আমি বলতে পারি, আমার মতো মানুষদের যে বিকাশটা হয়েছে চেতনাগত, চিন্তাগত, সেখানে কলকাতার বুদ্ধিজীবীদের, পণ্ডিতদের, লেখকদের বিরাট ভূমিকা আছে, বিরাট ভূমিকা। তাদের লেখা পড়ে পড়ে আমরা আমাদের স্কুল জীবন থেকে, আমার একার না, আমাদের প্রজন্মের, বিশেষ করে আমরা 60-এর দশকের প্রজন্ম, তো আমাদের প্রজন্মের যে চিন্তা চেতনার যে উন্মেষ ঘটেছিল, বিকাশ ঘটেছিল, যে স্বাধীনতা যুদ্ধের রাজনীতি আমরাই শুরু করেছিলাম এই দেশে। কোথায় আওয়ামী লীগ ছিল, কে ছিল? আমরা ছাত্র তরুণরা 60-এর দশকে এই চিন্তা, আমি তো 1957 সাল থেকে আমি শুরু করেছি চিন্তা, পূর্ববাংলার স্বাধীনতার চিন্তা। আমি তো ক্লাস 8-এর ছাত্র। এটা আমার একার ব্যাপার না, তো এটা প্রজন্মগত ব্যাপার। এখানে আমি অনেককে পেয়েছিলাম, একটু পরে অনেককে পেয়েছিলাম ওই স্কুল জীবনেই, যারা আমার মতো করে চিন্তা করত। এটা একটা বিরাট একটা উত্থান ঘটেছিল সেই যুগটাতে, সেগুলোর চিন্তা। এর পিছনে কলকাতার একটা ভূমিকা ছিল, পশ্চিমবঙ্গের ভূমিকা ছিল, সেখানকার লেখক, বুদ্ধিজীবী, পণ্ডিতদের বিরাট ভূমিকা ছিল আমাদের মনোভূমি নির্মাণে। এই যে বইগুলো পড়েছিলাম ছেলেবেলায়, রবীন্দ্রনাথের বই, বঙ্কিম ভট্টাচার্যের বই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই, বঙ্কিম চট্টোপাধ্যায়, হ্যাঁ, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই, যে পথের পাঁচালীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী এবং নামটা কি, অপরাজিত, দুটো বই আমি স্কুলে পড়েছিলাম, একটা বোধহয় 8-এ আর একটা 9-এ। হ্যাঁ, এগুলো আমাদের সাংঘাতিকভাবে আলোড়িত করতো সেই যুগটাতে। হ্যাঁ, মধুসূদনের কবিতা, মেঘনাদ বধ। আমার এক বন্ধু ক্লাস 10-এ আমরা পড়তাম একত্রে, রাস্তায় যখন সে হাঁটতো, সে অনর্গল মেঘনাদ বধ থেকে আবৃত্তি করে যেত, বা আর কোনো কবিতা। সে খুব ভক্ত ছিল মধুসূদন দত্তের, আমজাদ হোসেন। আমি মুগ্ধ হয়ে শুনতাম, রাস্তায় হাঁটতাম, আর সে হাঁটতে হাঁটতে আবৃত্তি করে যেত অনর্গল। ওটা একটা যুগ। তো এই বাংলায় আমাদের মনোভূমি নির্মাণে কলকাতার অবদানকে কি করে খাটো করে দেখব? সেই কলকাতার এই পরিণতি হয়েছে, এই অধঃপতন হয়েছে, এটা ভাবতেও কষ্ট হয়, খুব কষ্ট হয়। এরা এত বড় একটা ছাত্র অভ্যুত্থান থেকে কিছু শিক্ষা নেয়নি, এবং এরা খুব, আমি বলবো যে এখানকার হিন্দুদের প্রতিও খুব নির্দয় এই বুদ্ধিজীবীরা বা এই ধরনের প্রচার মাধ্যম যারা পরিচালনা করে, এরা খুব নির্দয়। তা না হলে যে আওয়ামী লীগ হিন্দুদের উপরে অত্যাচার করেছে, আমি তো তার সাক্ষী, এই দেশে আমি তো বাস করি। এবং তো আবুল বরাকাত, আওয়ামী লীগ ঘরানার বুদ্ধিজীবী তাকে বলা যেতে পারে। তার গবেষণা গ্রন্থ আছে, সেখানে তিনি দেখিয়েছেন যে এখানে শতকরা 70% সম্পত্তি হিন্দুদের আওয়ামী লীগের লোকজন দখল করেছে। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। পূর্ব বাংলা থেকে, মানে পূর্ব পাকিস্তানের সৃষ্টি থেকে পর্যন্ত যে হিন্দুদের উপর যে অত্যাচারগুলো হয়েছে, এগুলো কারা করেছে? মেনলি প্রধানত হিন্দু, আওয়ামী লীগ অত্যাচার করেছে।
সেই আওয়ামী লীগের প্রতি এত দুর্বলতা কেন? যেহেতু আওয়ামী লীগ ভারতের পারপাস সাফ করে। আওয়ামী লীগ তো লুটেরা দল, বর্গীর দল, লুটপাট করতে এসেছে, এখানে লুটপাট করেছে, টাকা পাচার করেছে সমানের বাইরে, একেবারে বর্গীর দল। আমি এই আওয়ামী লীগের ভূমিকা পাকিস্তান আমল শুধু না, পাকিস্তান আমল আমি ছাত্র, পরে কৃষক আন্দোলন করেছি একটা পর্যায়ে গিয়ে, ৬৬ সালে কৃষক আন্দোলন করতে গিয়েছিলাম। ৬৬ পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো আওয়ামী লীগের চরিত্র সেই কাল থেকে দেখা আছে, ছাত্র জীবন থেকে দেখেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিশেষ করে আওয়ামী লীগ। তারপরে পরবর্তীকালেও দেখেছি, বাংলাদেশ হওয়ার পরেও দেখেছি কি করেছে আওয়ামী লীগ। এটা লুটেরা দল, ধর্ষকদের দল, যারা ৭১ সালের মধ্যে এখানে লুটপাট করেছে যতটুকু পারে। তখন তো যুদ্ধ, ওর মধ্যে হিন্দু মেয়েদের নিয়ে যেত। আমি মুক্তিযোদ্ধাদের কাছে শুনেছি, পছন্দ হলে, কারণ অনেক হিন্দু ভারতে যেতে পারে নাই, তারা এখানে কোনো গ্রামে হয়তো লুকিয়ে থাকতো, তাদের কারো কারো মেয়েদের পছন্দ হলে এই আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা টেনে নিয়ে যেত, তাদেরকে তুলে নিয়ে যেত। কিন্তু আমাদের জানা, বাংলাদেশ হওয়ার পরে কি একই ঘটনা করেছে এই আওয়ামী লীগের লোকরা, আর হিন্দুদের সম্পত্তি লুট। আর আওয়ামী লীগ মানে একটা পর্যায়ে মানে ম্যাস পিপুল যেটাকে বলে, একটা ব্যাপক অংশ তো আওয়ামী লীগের পেছনে ছিল, এরা তো এই কাজ করেছে। এবং এরা বিহারিদের উপরে কি করছে সেটা তো দেখছে। এই শিক্ষা আমরা যারা বাম রাজনীতি করতাম, আমাদের অনেক সমস্যা ছিল, ভুল ছিল, কিন্তু আমরা এই ধরনের মানে শিক্ষায় শিক্ষিত হইনি। এগুলোকে ঘৃণা করতে আমরা শিখেছিলাম। আমাদের নেতাদের মধ্যে অনেক সমস্যা ছিল, কিন্তু তারা আদর্শবান মানুষ ছিল, চরিত্রবান মানুষ ছিল, সংযত মানুষ ছিল, মানবিক ছিল। সেই দিক থেকে বলতে গেলে অনেকখানি মানবিক ছিল। এই মানবিকতার শিক্ষা আমরা যারা বাম আন্দোলন সেকালে ছিলাম, এগুলো অনেকটা তাদের কাছ থেকে পাওয়া, এটাকে অস্বীকার করা যাবে না। তো এখন এই আওয়ামী লীগের প্রতি এত দুর্বলতা ভারতীয় মিডিয়ার এবং ভারতের, হ্যাঁ, ভারত বিজেপি সরকার, কংগ্রেস, এরাই কংগ্রেস সরকার ছিল, এখন কংগ্রেস, এদের সাংঘাতিক দুর্বলতা। কারণ এইটা হচ্ছে একটা দেশদ্রোহী দল, লুটেরাদের দল। শুধু শেখ মুজিব কি বলেছিল ৭২ ক্ষমতা আসার পরে, যেদিকে টাকায় সেদিকে দেখি চাকার দল, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, মনের দুঃখে একসময় বলছিলেন। এগুলো কথা তো, এগুলো আসলে তো এগুলো ধান্দাবাজি কথা। সে নিজে তো এগুলো তৈরি করেছিল, বা এগুলো তৈরি করাতে তার গুরু সোহরাওয়ার্দীর সঙ্গে ছিল। আসলে মানে ভারতের বুদ্ধিবৃত্তি, বিশেষ করে ওখানকার প্রাতিষ্ঠানিক যে বুদ্ধিবৃত্তি, তার উপর খুব অনাস্থা এসছে আমার এখন। আমি চিন্তা করি যে এরা এত ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন, এত হ্রস্ব দৃষ্টি সম্পন্ন, এবং এত অতীত ভুলে যায়, বাস্তবতা থেকে শিক্ষা নিতে পারে না। এরা কি করে এটা কি বলবো, মানে বুদ্ধিবৃত্তির দিশারি হয়। আমিও তো মনে মনে ভেবেছিলাম যে জুলাই মাসেই, তখনও তো ভারতের কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে তারাও বাংলাদেশকে কিছু সাপোর্ট করেছে। আমিও তখন ভেবেছিলাম যে ভারতও বোধহয় এখান থেকে কিছু একটা শিক্ষা নিবে, কারণ ওই সময় কিন্তু মানুষ মোটামুটি বুঝতে পারছে যে আওয়ামী লীগ মোটামুটি আর থাকতে পারবে না, যে কোনো দিনই ফেল করে যাবে, পালাবে। তখন সেখান থেকে ভারতেও এটা একটা পজিটিভ প্রভাব পড়বে, কিন্তু সেরকম কিছুই তো দেখছি যে হয়নি। আসলে ভারতের মেইন স্ট্রিম রাজনীতি, মেইন স্ট্রিম মিডিয়া, এরা আসলে বাংলাদেশে আওয়ামী লীগের, হাসিনার পতনকে মেনে নিতে পারছে না। এটা তো মূল কথা। আওয়ামী লীগ এখানে কি করলো, লুটপাট করলো না সন্ত্রাস করলো, হিন্দুদের কি করলো, ফুটবলের মতো লাথি মেরে বেড়ালো, কিচ্ছু যায় আসে না। কিন্তু এই ভারতের এই মেইন স্ট্রিম পলিটিক্স এবং মিডিয়ার তো কিছু যায় আসে না। ওরা খেলবে এগুলো নিয়ে, ওরা খেলবে এগুলো নিয়ে। এখানকার হিন্দুদের দুর্গতি একটু হলে আওয়ামী লীগের সঙ্গে চুপ করে থাকবে, তারপরে না হলেও বেশি করে বলবে, একটা যদি হয়তো এটাকে ১০০০ গুণ করে দেখাবে, বলবে। এই হচ্ছে ভারতের
মূলধারার রাজনীতি এবং প্রচার মাধ্যমের অবস্থা, এটা আমাদের বুঝতে হবে। এটা খুব বড় সমস্যা। হ্যাঁ, এইটা আমি তো এখন ভারতের প্রচার মাধ্যমে দুই তিনটা ছাড়া আমি প্রায় আর এখন আর শুনি না, দেখি না। কিছু আছে পশ্চিমবঙ্গে এখনো যারা সত্যটাকে তুলে ধরতে চেষ্টা করে। অন্তত এখানে আরো একটা পাল্টা ভয়েস আছে, একটা পাল্টা স্বর আছে যে বাংলাদেশে, ওরা যে স্বরটা শুনতে চায় তার বাইরেও যে একটা স্বর আছে বাংলাদেশে, এবং সেটাই যে প্রধান এখানকার মূলধারা, যে সেটাই, এইটার স্বীকৃতি কিছু সংখ্যক ভারতীয় মিডিয়া দিচ্ছে। এখান থেকে এই বাস্তবতা প্রচার হচ্ছে, তারা এখান থেকে বক্তব্য নিচ্ছে, সেগুলোকে তুলেও ধরছে। যেমন ওখানে হাও, আমি দেখেছি তো, সেখানে হাও বাংলাদেশের পক্ষে যারা বলে বা বাস্তব চিত্রটাকে যারা তুলে ধরতে চেষ্টা করে, তাদেরকে ওখানে বলার সুযোগ দিচ্ছে। অথবা তোমার এই বং বং মিডিয়া লাইভ বোধ হয়, হ্যাঁ, বং নিউজ লাইভ, এরাও বাংলাদেশের চিত্রটাকে তুলে ধরার চেষ্টা করছে। আমি প্রশংসনীয় উদ্যোগ বলবো। এই ধরনের উদ্যোগ আরো আছে, তবে আমি এই মুহূর্তে দুটো এই প্রচার মাধ্যমের কথা মনে হলো, আমি ওই জন্য বললাম। তো আমার নিজের ধারণা, পশ্চিমবঙ্গে একসময় এই আন্দোলন প্রভাব পড়বে। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, যে কি বিরাট পরিবর্তন হয়েছে, এটা আজ না হোক কালকে ওরা বুঝবে। এবং এই পরিবর্তন যে প্রগতিমুখী, সেকুলারিজম মুখী, এমনি বেসিক্যালি আন্দোলনটা সেকুলার আন্দোলন, ধর্মনিরপেক্ষ আন্দোলন। এখানে ধর্মের জায়গা ছিল না, থাকবে না তা না, খুব সামান্য হয়তো জামাতের কিছু লোক বা বিভিন্ন ধর্মীয় সংগঠনের কিছু লোক অংশ নিয়েছে। বিশাল জাতীয় আন্দোলন, লক্ষ লক্ষ মানুষের আন্দোলন, মিলিয়ন মিলিয়ন মানুষ অংশ নিয়েছে আন্দোলনে। সারা দেশে হয়তো 1 কোটি মানুষ সরাসরি যোগ দিয়েছে ছাত্রদের সঙ্গে, যেভাবে হোক এই আন্দোলনে। তো সেখানে তো বিভিন্ন মতের মানুষ তো আসবে, এটা খুব স্বাভাবিক। একটা ইসলামী পতাকা ওইটাকে গোটা আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া, এটা তো অপচেষ্টা, ভুল চেষ্টা আমি বলবো না, অপচেষ্টা। এগুলো কালিমালিপ্ত করার চেষ্টা এই আন্দোলনকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তালেবান না, এই কথা মানতে হবে আমাদেরকে। যে লোকটা পশ্চিমা বিশ্বে আপাত মস্তক, তিনি হচ্ছেন ইউরোপ আমেরিকার ইয়েতে সংস্কৃতি, চিন্তা, শিক্ষা দ্বারা আচ্ছন্ন, প্রভাবিত। সেই মানুষটাকে যদি তালেবান বলে কেউ, তালেবান শাসিত, তালেবানপন্থী অথবা তালেবানদের দ্বারা নিয়ন্ত্রিত, এর চেয়ে হাস্যকর বক্তব্য কিছু হতে পারে না।